ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেরা ভালো আছো? জি ম্যাম। ম্যাম আপনি কেমন আছেন? এই তো আছি, ভালোই আছি, বাসায় থাকি। তোমাদের সবার শরীর টরীর ভালো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম আপনার শরীর কেমন? হ্যাঁ, ভালো আছে। আজকে তোমাদের তো ক্লাসে আমি ভাবছিলাম বকা দিব অনেক, কিন্তু আমার বকা দেওয়ার আগেই তোমাদেরকে মানুষ এত বকা দিচ্ছে যে এখন আমি কি বকা দেবো বুঝতে পারতেছি না। তোমরা তো জানো তোমরা কেন বকা খাবো আজকে, তাই না? জানো তো কেন বকা খাবা? এই যে ক্লাস যে শুরু হলো, এই যে অনলাইন ক্লাস, কেন শুরু হয়েছে অনলাইন ক্লাসটা? যাতে করে তোমাদের লেখাপড়াটা বন্ধ না হয়ে যায়, তোমরা একটা কন্টিনিউ একটা পড়াশোনা থাকতে পারো। এখন যদি তোমরা এই ক্লাসগুলো করতে না চাও, তাহলে কিন্তু এটা তোমাদেরই ক্ষতি, এটা তোমরা ভালো করেই জানো, কারণ তোমরা যথেষ্ট সিনিয়র হয়েছো, এখন ফোর্থ ইয়ারে পড়ো, কদিন পর গ্রাজুয়েশন কমপ্লিট হবে, তাই না? তো এখন সেই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে যদি এখন এই সময়টুকু যদি আমাদেরকে এখন বকাবকি করতে হয় যে ক্লাসে পড়াশোনা করো না, জয়েন করো না কেন, ক্লাস করো না কেন, তাহলে যেটা তোমাদের মানে আমি বুঝি না তোমরা কি করে নিজেদেরকে এই ধরনের বকা খাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখো। এখন যে সময়টা যাচ্ছে এই সময়টা কিন্তু আসলে অনেকটাই কিন্তু কমে আসছে। আমরা 7-8 মাস কিন্তু অলরেডি পার করে ফেলছি, আমাদের যে টাইমটা এখন চলতেছে এই প্যান্ডেমিক টাইম, এটা কিন্তু মানে এমন না যে এই জীবনে প্রথম, পৃথিবী আবিষ্কারের পরে প্রথমে এই ভাইরাস দিয়ে শুরু হয়েছে। প্যান্ডেমিক টাইম কিন্তু এই জনম জনম থেকে কোনো না কোনো সময় থাকতোই, আসতো। এটা 6 মাস 1 বছর থাকে, তারপরে আবার 2-2.5 বছর পরে এটা আবার একটু এফেক্ট থাকে হালকা পাতলা, দেন এটা কিন্তু একদম স্বাভাবিক হয়ে যায়। অলরেডি আমরা 7-8 মাস পার করে ফেলছি, হয়তো 2-3 মাস পর আমরা আবার সেই নর্মাল জীবনেই চলে যাব। আর এফেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে হয়তো যেহেতু ইকোনমিক একটা প্রেশার পড়ে গেছে, তারপরে শারীরিকভাবে যারা অ্যাটাক হচ্ছে তারা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম থাকবে। তারপরে তো আবার সব নর্মাল। তোমরা তো নর্মালের দিকে এখন আমরা চলে যাচ্ছি। তোমরা যদি এখন এই টাইমে এসে যদি এই মনে করো যে এই সময়টুকু চলতেছে এরকমই চলবে, ক্লাস করাটা না করাটা তো জরুরি না, হ্যাঁ, তাহলে কিন্তু এটা তোমাদের ভুল ধারণা। আমরা কিন্তু এই যে এখন যে অবস্থায় আছি এই অবস্থা থেকে কিন্তু আমরা আস্তে আস্তে আসতেছি। এখন তোমাদেরকে যেটা করতে হবে, মনে রাখতে হবে যে পরীক্ষা সামনে হবে, তোমরা খুব স্বাভাবিক পরীক্ষাতেই বসবা। এমন কিন্তু না যে এই লাইফ কোনদিন শেষ হবে না, সো পড়াশোনা করার দরকার নাই, আমরা বসে বসে এখন এই ক্লাসে সবাই ক্লাসে কথা বলছি, তোমাদের সমস্যা আমি শুনতে চাই। আমি এই যে প্রিয়া কথা বলতেছে, প্রিয়া তো না, তানজিনা জাহান কথা বলতেছে। কথা বন্ধ করে ক্লাসে মিউট করেন আপনারা, আমি কথা বলতেছি কিন্তু। তানজিমা জাহান, এটা কিন্তু এখনো মিউট হয় নাই। ক্লাসে আমি আমি তোমাদের কথা শুনতে চাই, তোমরা যদি কেউ কথা বলতে চাও অবশ্যই আমার সাথে কথা বলবো, আমি সাথে কিন্তু কোনো আমার আপত্তি নাই। তোমরা কথা বলো না দেখেই কিন্তু আমাকে কথা বলতে হচ্ছে। তোমাদের কি প্রবলেম, তোমরা ক্লাসে কেন জয়েন করতেছো না, বা ক্লাস 1টা করে 2টা করে ক্লাস হয় ডেইলি, হ্যাঁ, সেটা যদি তোমাদের যদি খুব কষ্ট হয়, কেন হচ্ছে কষ্টটা এটা আমাকে জানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে ক্লাসগুলো করছি এগুলোর কিন্তু এক্সামের টাইম এখনো হয়নি, এটা কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার মতো না যে ইন্টারমিডিয়েটের পরীক্ষার টাইম এপ্রিল মাসে পার হয়ে গেছে এখন আমরা চালিয়ে যাচ্ছি তোমাদেরকে পড়াশোনার জন্য, তা কিন্তু না। তোমরা কিন্তু তোমাদের রেগুলার টাইম অনুযায়ী ক্লাস চলতেছে, মানে তোমাদের সেশন শুরু হয়েছে, তোমরা ক্লাস করতেছো। সেশন যখন শেষ হবে তখন যদি এরকম অবস্থা হয় যে এখনো আমরা ক্লাসই করে যাচ্ছি, তাহলে তোমরা তখন নয় বলতাম যে হ্যাঁ আমাদের ক্লাসের আগ্রহ কমে গেছে, আমরা এই কারণে কেউ জয়েন করি কেউ করি না। তোমরা কিন্তু অলরেডি যেটা বুঝতে পারতেছো যে ক্লাসে কিন্তু এখন রেগুলার টাইম চলতেছে, এখন ক্লাস করতে হবে, ক্লাসে পড়া বুঝতে হবে, টিচার কি কি পড়াচ্ছে না পড়াচ্ছে। হ্যাঁ, তারপর আমি বারবার বলতেছি যে কনজিউমার বিহেভিয়ার কোর্সটা মনে হতে পারে খুব সোজা, কিন্তু আসলে যখন বইটা হাতে নিবা কারো কাছে কিন্তু সোজা মনে হবে না, এটার ব্যাপারে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। কারণ এই জিনিস তো আমরাও পড়ে আসছি, আমরাও কিন্তু অনেক মাথা খাটাই করতে হয়েছে।
তো সেই কারণে তোমরা যদি মনে করো যে না ক্লাসে জরুরি না, ক্লাসে যেটা হবে, তোমাকে আমি বারবার বলতেছি, ক্লাসে যেটা হবে তোমার পড়াটা আমি কোথা থেকে শুরু করলাম, কি পড়াচ্ছি, তোমার এটা ক্লিয়ার হবে। প্লাস হচ্ছে টুকটাক জিনিস যেগুলো মনে করো যে একেবারেই বুঝতা না, সেটা কিছুটা কিছুটা বোঝা যাবে, কারণ এখন যেভাবে ক্লাস হচ্ছে কন্টিনিউয়াস এরকম কান পেতে শুনে থাকাটা একটু ডিফিকাল্ট, এটাও আমি বুঝি। তারপরও আমি মনে করি যে কিছু জিনিস আছে একটু একটু শুনলে পরে হয় কি, তখন দেখা যায় যে নিজেরা একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। তারপর যখন বইটা হাতে নিবা তখন মনে হবে যে না, পড়াটা সোজাই হয়েছে। কিন্তু একদমই যদি মনে করো যে ক্লাসে ঢুকবো না, কিন্তু বই দেখে পরে পড়ে নিবো, এটা কিন্তু সহজ হবে না। আসলে কিন্তু আমাদের এই কোর্সে যে বাংলা বইটা আমি বললাম যে স্যারের যে নতুন বইটা আসছে, এটা সিলেবাস কভার করবে, আমি তো বারবার বলছি, কিন্তু মাসুদ স্যারের বইয়ের একটা যেটা জিনিস হচ্ছে ভাষাগত কিছু কঠিন আছে, মানে উনি অনেক কঠিন ভাষা দিয়ে ব্যবহার করে বইটা লিখছে। ফলে হয় কি যে সহজভাবে পড়তে গেলে যেটা তাড়াতাড়ি মাথায় ঢুকবে, সেটা হয়তো তোমাকে একটু কষ্ট করে ঢুকাতে হবে। তো সেই কারণে কিন্তু ক্লাসগুলো পড়লে হবে কি যে তোমাদের মধ্যে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আর এই ভাষার কঠিন এটা কিন্তু সব ম্যাক্সিমাম বইই থাকে, কারণ বইগুলো যারা লিখে তারা রাইটাররা চেষ্টা করে যে লেখার সুন্দরটা আনার জন্যই কিন্তু এরকম কঠিন ভাষা লিখে ব্যবহার করে। তো তোমরা যদি সেটা পড়ে বুঝতে পারতো তাহলে কিন্তু আমি তোমাদেরকে এত ক্লাসে এত কথা বলতে হতো না। তোমরা পড়ে বুঝবা না দেখে কিন্তু আমি ক্লাসে এতগুলো কথা বলতেছি। তো সেই জন্য আমার তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এই যে ক্লাসে ঢুকতেছেন, হ্যাঁ ক্লাস দেখেন, আজকে আবার 11টা ক্লাস এখনো হয়নি, 12টার ক্লাসে তোমরা এসে গেছো, তারপরও দেখো আমার ক্লাসে এখনো আমি পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি তুলনামূলক অনেক কম। তো এরকম আমি জানি না কেন হচ্ছে বা কি কারণে। আমার মনে হয় আমাদের কাউন্সিলরের উচিত এগুলো মেয়েদের সাথে কথা বললে একটু বের করা, যে ক্লাস কেন করতে ইচ্ছা করতেছে না। এখন তো অনেক কষ্ট কমে গেছে, যেহেতু বাসা থেকে বের হতে হচ্ছে না কষ্ট করে, হ্যাঁ এই যে গরমের মধ্যে বাইরে ঘেমে গিয়েও ক্লাস করতে হয় না, বাসায় বসে আরাম করেই ক্লাস করতে পারতেছো, তারপরেও কেন ক্লাস করতে ইচ্ছা করে না, এটা আমাদের মনে হয় জানা উচিত সবারই। আর কারো যদি সেই সমস্যাগুলো জানা থাকে দয়া করে আমাকে একটু মেসেজ করেন যে ম্যাডাম এই প্রবলেমগুলোর কারণে মেয়েরা ক্লাসে আসে না বা আসতে চায় না। ঠিক আছে, তো যাই হোক আর কথা আমি বাড়াতে যাচ্ছি না, যেহেতু তোমরাই আমার এই বকা খাওয়ার আগে অনেক বকা তোমার টিচারদের কাছে অলরেডি খেয়েছো। তো একই জিনিস বারবার বকা দিলে হয় কি তিতা লেগে যায়, তখন আর ওই দেখা যায় যে বকাটা গায়ে লাগে না। আশা করি যে আগের বকাগুলো গায়ে লাগছে। তো সেই জন্য আজকে আর অত বকাবকি করতে চাচ্ছি না। হ্যাঁ ক্লাসের গুরুত্ব তোমরা যদি এই বয়সে না বোঝো, আমি হাজার চেষ্টা করে বোঝাতে পারবো না। তোমরা তো আর ইন্টারমিডিয়েটের ছেলে পেলে না যে এখন আমি জোর করে করে বোঝাবো ক্লাস করতে হবে, ক্লাস করো। যাই হোক এখন আর কথা বাড়াই না, আমরা দেখো আমাদের কনজিউমার বিহেভিয়ারের মাত্র 9টা চ্যাপ্টার আমরা অলরেডি 3টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি, শেষ করে আবার কোশ্চেনও দিয়ে দিয়েছি। আর আজকে আমরা চ্যাপ্টার 4 শুরু করব। চ্যাপ্টার 4 এর কিন্তু আমাদের যে কোর্স যেটা আছে সেটা একটু বড় চ্যাপ্টার, হয়তো বা 2টা ক্লাস বা 3টা ক্লাসও লাগতে পারে, মানে টপিকের সংখ্যা একটু বেশি আছে। আর যেগুলো টপিক আছে ম্যাক্সিমাম একটু ব্রড কোশ্চেন টাইপের, যার কারণে একটু ক্লাসের সংখ্যা বেশি হবে। তো চ্যাপ্টার 4 এর এই কোর্সে এই চ্যাপ্টারে যেটা আছে সোশ্যাল ক্লাস, চ্যাপ্টারের নাম দেখো, আমি জানি না স্ক্রিনে বোঝা যাচ্ছে কি, আজকে আমার অবশ্য স্লাইডগুলো একটু ডার্ক হয়ে গেছে। মেয়েরা তোমরা একটু কমেন্ট করো তো একজন যে চ্যাপ্টার নামটা দেখা যাচ্ছে? জি মিস। জি ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে সোশ্যাল ক্লাস, সামাজিক শ্রেণী। আমি চেষ্টা করব এই চ্যাপ্টার 4 শেষ করার পরে যদি দেখি যে কারণ এরপরে চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো খুব বড় চ্যাপ্টার না, এরপরে আর চ্যাপ্টার 2টা আছে যেগুলো একটু বড়, কিন্তু বড় হলেও তোমরা এগুলো চ্যাপ্টার আগে পড়েছো, যে অর্গানাইজেশন বিহেভিয়ারের যে কোর্সটা তোমাদের ছিল সেখানে কিছু সাইকোলজিক্যাল চ্যাপ্টার ছিল, যেমন লার্নিং, মোটিভেশন, অ্যাটিটিউড, এগুলা এই চ্যাপ্টারে আবার এখানে দিয়েছে কনজিউমার বিহেভিয়ারের দিক থেকে। এর আগে আমরা পড়েছি অর্গানাইজেশন বিহেভিয়ারের কনটেক্সট থেকে, আর এখন আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে পড়বো হচ্ছে আমাদের কনজিউমারদের বিহেভিয়ারের ক্ষেত্রে, অর্থাৎ পণ্য ক্রয়ের সময় এইসব বিষয় আমাদের কিভাবে প্রভাবিত করে। তো সেই জন্য এই চ্যাপ্টারগুলো বেশি পড়তে সময় লাগবে না, এগুলো তোমাদের অনেক জানা আছে। তো আপাতত চ্যাপ্টার 5 পর্যন্ত একটু আমাদের মানে আননোন বিষয়গুলো আমরা শিখবো। আননোন বলতে খুব আননোন না, একেবারে তোমরা যে জানো না তা না, জানো অনেক কিছুই, টুকটাক কিছু জিনিস হয়তো শিখবো। তারপরে কি যেটা করবো কি, আমি যেটা চিন্তা করেছি যে ক্লাসে এখন ওই কিছু কিছু সময় আমি একটা টাইম ধরে ধরে আগের পড়াগুলো ধরবো, মানে তোমরা যে আসলে আগের পড়াগুলো বুঝতে পারছো কিনা বা করেছো কিনা তার জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে আসতে হবে, নট নেসেসারি। আমি চেষ্টা করবো এমন ভাবে প্রশ্নগুলো করার যাতে করে তোমরা নিজেদের কনসেপ্ট থেকে বলতে পারো, যে ক্লাস যখন করেছো নিজেরা যাতে বুঝতে পারো যে হ্যাঁ অ্যান্সারটা কি হওয়া উচিত। এইভাবে করে কিছু প্রশ্ন আমি নেক্সট ক্লাসগুলো থেকে ধরা শুরু করব, তাতে করে হবে কি তোমাদের একটু হলেও পড়াশোনা মানে
ক্লাসে জয়েন করে একটু পড়ার প্রতি একটু আগ্রহ আসবে, যে মিস প্রশ্ন ধরতে পারে, একটু অ্যালার্ট থাকবা আর কি। এখন যেটা তোমরা হয়তো অ্যালার্ট থাকতে চাও না। তো যাই হোক, এখন চ্যাপ্টার 4 শুরু করি। সোশ্যাল ক্লাস, সামাজিক শ্রেণী। এটা আমরা নাম শুনলেই বুঝতে পারতেছি, এটা সেই ছোটবেলা থেকে আমরা সমাজ বিজ্ঞান কোর্সে পড়েছি। যাদের সমাজ ছিল 3, 4, 5 আপনারা জানেন যে সামাজিক শ্রেণী সম্পর্কে আমরা জানি। সোশ্যাল ক্লাস। তো এই চ্যাপ্টারে যে জিনিসগুলো আমরা পড়বো, দেখো টপিকের সঙ্গে দেখছো কতগুলো টপিক দেওয়া হয়েছে। এই এতগুলো টপিকের মধ্যে কিন্তু অল্প কয়টাই আছে শর্ট কোশ্চেন আর ম্যাক্সিমাম ব্রড কোশ্চেন। তো এই টপিকগুলো আজকে অনেকগুলো টপিক, তো যে আমরা সবগুলো তো আজকে স্লাইড নিয়ে আনি নাই। আমি কিছু কিছু টপিক যেগুলো আজকে করাবো সেগুলো এখন শুরু করি। আগে প্রথমে নাম্বার 1, কনসেপ্ট অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। স্ট্র্যাটিফিকেশনের বাংলা শব্দ হচ্ছে গিয়ে স্তর বিন্যাস। সোশ্যাল মানে সামাজিক, আর স্ট্র্যাটিফিকেশনের বাংলা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। তো এখন এই সামাজিক স্তর বিন্যাসটা মূলত হচ্ছে সামাজিক শ্রেণী থেকেই আসছে। স্তর বিন্যাস মানে সমাজের কিছু স্তর আছে, সেই স্তরগুলোকে বিন্যাস করা হয়েছে। বিন্যাস মানে হচ্ছে ভাগ করা বা সাজানো। বিন্যাস মানে হচ্ছে সাজানো। তো এখন সেই স্তর বিন্যাসটা শেখার আগে আমাদের জানতে হবে সামাজিক শ্রেণী কোত্থেকে আসছে। সামাজিক শ্রেণী বিষয়টা বেসিক্যালি আসছে এই যারা আমেরিকাতে যারা বিজ্ঞানী আছে, যারা সমাজ নিয়ে গবেষণা করে, তারাই প্রথম বেসিক্যালি এই সমাজের শ্রেণীর ব্যাপারটা নিয়ে আলোচনায় এনেছে। তারা গবেষণা করে আমেরিকাতে প্রথম এই বের করেছে, যখন প্রথম 1930-1940 সালের দিকে কিছু আমেরিকান বিজ্ঞানী কি করেছে, গবেষণার মাধ্যমে বের করেছে যে সমাজে কিছু স্তর আছে, সেই স্তরগুলোকে ওরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছে, করে ওরা এই গবেষণাটাকে প্রকাশ করেছে। তারপরে গিয়ে 1960 সালের দিকে আবার কিছু বিজ্ঞানী আছে, তারা তখন কি করেছে, আরো কিছু শ্রেণীতে ভাগ করেছে। মানে প্রথমে ভাগ করেছিল 3 শ্রেণীতে, এরপরে গিয়ে 1960 সালের দিকে ওই বিজ্ঞানীরাই আবার কি করেছে, ওরা আরো কিছু কনসেপ্ট তৈরি করেছে সমাজকে নিয়ে। তো ওরা বলতেছে সমাজে বেসিক্যালি 6 রকমের শ্রেণী দেখা যায়, যেটা আমরা জানি 3 রকমের, মূলত 3 রকম। একটা হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত আর নিম্নবিত্ত। তারপরেও আবার দেখা গেছে যে ওরা কি বলেছে যে না 6 শ্রেণী হবে। তো 6 শ্রেণীগুলো দেখো আলোচনা করলে বুঝতে পারবা যে আসলে 6 শ্রেণী ভাগ করেছে, কিন্তু মূলত আসলে 3 শ্রেণী। তো 6 শ্রেণীর প্রথম শ্রেণীতে বলেছে ওরা নাম্বার 1 অভিজাত। অভিজাত শ্রেণী প্রথমে নাম দিয়েছে। অভিজাত মানে যে রয়্যাল ফ্যামিলি বলে, যারা হয়তো দেখা গেছে বংশ পরম্পরাতেই অনেক বেশি সব দিক থেকে উচ্চ, মানে পড়াশোনা বলো বা বিত্তের দিক থেকে অর্থাৎ আর্থিক দিক থেকে, তাদেরকে বলা হতো রয়্যাল ফ্যামিলি বা অভিজাত শ্রেণী। তো এদের আসলে বেসিক্যালি দেখা গেছে যে এরা সমাজের সবচাইতে উঁচু অবস্থায় অবস্থান করে। যদিও আমাদের দেশে এখন এরকম শ্রেণী খুবই কম দেখা যায়, বাট বাইরের দেশে অর্থাৎ লন্ডন আমেরিকাতে এখনো কিন্তু দেখা গেছে যে এরকম কিছু শ্রেণী আছে যারা সারা দেশের মধ্যে দেখা যায় যে 4-5টা ফ্যামিলি থাকে এরকম, তাদেরকে বলা হচ্ছে কি অভিজাত শ্রেণী। তারপরে গিয়ে দেন হচ্ছে বিত্তবান। বিত্তবান শ্রেণী মানে হচ্ছে যারা অনেক অর্থের মালিক, যেটা আমাদের দেশেও আছে বাইরের দেশেও আছে, মানে অর্থের দিক থেকে বিবেচনা করে ওদেরকে ভাগ করা হয়েছে। এরপরে আর বলেছে ওরা পেশাগত শ্রেণী। পেশাগত মানে হচ্ছে যারা অকুপেশনের দিক থেকে ভাগ করেছে, অর্থাৎ আমরা জানি যে আমাদের দেশের মতো অন্য দেশে বিভিন্ন অকুপেশনের লোকজন থাকে। তো সেই অকুপেশনকে বেস করে বলতেছে যে এক এক ব্যক্তির সামাজিক অবস্থান এক এক রকমের। যেমন আমাদের দেশে যদি বলি, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা আবার দেখা যাচ্ছে শ্রমিক কর্মী যারা রিক্সা চালক আছে, তারা এর মধ্যে দেখা যায় ডিফারেন্স কেন তৈরি হয়েছে, পেশাগতভাবে। এরপরে ওরা বলেছে নেক্সট 4 নাম্বার বলেছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। তো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে ভাগ করেছে, ওরা বলতেছে যারা শিক্ষিত এবং সম্মানজনক আয় করে, মানে এমন অবস্থানে আছে যেটা মোটামুটি সংসারটাকে খুব ভালোভাবে চালাচ্ছে এবং ওরা একটা সম্মানজনক অবস্থায় আছে, অর্থাৎ সমাজে ওদেরকে বলা হচ্ছে মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। তো এদেরকে এই বলার পরে এরপরে বলেছে 5 নাম্বারে কি কর্মজীবী। কর্মজীবী শ্রেণী মানে হচ্ছে যারা একদম লো লেভেলে থাকে, অর্থাৎ যারা একদম শ্রমিক কর্মী যারা আছে, যেমন আমাদের দেশে এই যে বুয়ারা, যারা তোমার ঘরে ঘরে কাজ করতেছে, তারপর হচ্ছে যারা রিক্সা চালাচ্ছে, যারা দিন মজুরির কাজ করতেছে, এদেরকে বলা হচ্ছে কি কর্মজীবী শ্রেণী। আর এরপরে গিয়ে আছে একদম লাস্টে গিয়ে হচ্ছে নিম্নবৃত্ত শ্রেণী। নিম্নবৃত্ত মানে হচ্ছে যারা একদমই কোনো কাজ করে না, একেবারে দরিদ্র সীমার নিচে। তার মানে এরা কারা, যেমন আমাদের দেশে ভিক্ষুকরা, এরা কিন্তু মানে বেসিক্যালি মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে জীবন চালন করছে এবং তাদের কোনো ঘর বাড়ি নয়, রাস্তায় থাকে, এদেরকে বলছে দরিদ্র সীমার নিচে বাস করে। তো এরকম করে গবেষণার মাধ্যমে এই আমেরিকার বিজ্ঞানীরা সামাজিক শ্রেণীকে এই 6 ভাগে ভাগ করেছে। তো সেই 6 সামাজিক শ্রেণী থেকে আমরা এখন আজকে শুরু করব। প্রথমে অংশটুকু হচ্ছে কনসেপ্ট অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস। তো সামাজিক শ্রেণী থেকেই এই সামাজিক স্তর বিন্যাসটা এসছে। তো এখন দেখো
তো প্রথমেই আসেন সংজ্ঞাটা দেখি। ইংরেজি সংজ্ঞাটা বলার আগে আমি একটু বাংলা সংজ্ঞাটা আলোচনা করে নিই। যে সামাজিক স্তর বিন্যাসটা মূলত এসছে হচ্ছে গিয়ে সমাজে যে আদর্শ এবং মূল্যবোধ আছে তার উপর বেস করে। মানে এক এক সমাজের আদর্শ, এক এক সমাজের মূল্যবোধ কিন্তু এক এক রকমের। তো সেইটার উপর বেস করে স্তর বিন্যাস সৃষ্টি হয়েছে। তো তার মানে হচ্ছে সমাজে বসবাসকারী যে জনগণ আছে তাদের যে অবস্থান সেটা নির্ণয় করা কি বলা হচ্ছে গিয়ে সামাজিক স্তর বিন্যাস। তো এখন সেই স্তর বিন্যাসের সংজ্ঞা কি বলেছে? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ এ টার্ম used in the social science to describe the relative social position of person in a given social group. তারপরে ক্যাটাগরি, জিওগ্রাফিক্যাল রিজিয়ন অর আদার সোশ্যাল ইউনিট। তার মানে এটার মানে হচ্ছে গিয়ে সমাজ বিজ্ঞানে এইটাকে ব্যাখ্যা করা হয়েছে যে যাদের সামাজিক অবস্থানটা হচ্ছে গিয়ে সামাজিক দলের মধ্যে থাকবে এবং তাদের ক্যাটাগরি বা জিওগ্রাফিক্যাল অবস্থানের উপর বেস করে ভাগ করেছে। তার মানে জিওগ্রাফিক্যাল বলতে এখানে বলেছে যে এলাকায় যে যেভাবে বাস করে তাদের সমাজের অবস্থান একই রকমের। আমাদের ঢাকা শহরে চিন্তা করে দেখো, ঢাকাতে এই যে ধানমন্ডি যারা গুলশানে বাস করে ওদেরকে মনে করা হয় একটু উচ্চ অবস্থানের দিক থেকে, আবার যারা একটু মিরপুরের দিকে মোহাম্মদপুরের দিকে বাস করে ওদেরকে বলা হয় একটু মধ্যবিত্তর দিকে, আবার যারা একেবারে তোমার অনেক তোমার আমাদের যে বেড়িবাঁধের কাছাকাছি যারা অবস্থান নিয়ে বাসা নিয়ে থাকে তাদেরকে বলা হচ্ছে একদম নিম্নবিত্তের দিকে। তার মানে এই যে মানে জায়গা বুঝে যে অবস্থান তৈরি করেছে এটাকে বলতেছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। তো এখন পাশের বক্সে দেখো কি লিখেছে, মিনিং অ্যান্ড নেচার, অর্থাৎ ব্যাখ্যাগুলো করতে গেলে আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি, তো নাম্বার 1 বলছে রেফার্স টু দ্য র্যাঙ্কিং অফ ইন্ডিভিজুয়ালস, মানে ইন্ডিভিজুয়ালের র্যাঙ্কিং করা হয় এবং গ্রুপস করা হয় ইন এনি গিভেন সোসাইটিতে। অর্থাৎ সমাজে যারা বসবাস করছে সেসব ব্যক্তিদের যখন দলগতভাবে বা ব্যক্তিগতভাবে র্যাঙ্কিং করা হবে সেটাই হচ্ছে গিয়ে সামাজিক স্তর বিন্যাস। তো ব্যক্তিগতভাবে তো বুঝতেই পারতেছো যে তোমাদের প্রত্যেকটা ফ্যামিলির একটা স্তর আছে, মানে প্রত্যেকটা ফ্যামিলি একটা সামাজিক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। আবার যদি দলগতভাবে চিন্তা করো তাহলে দেখো যারা মনে করো যারা ক্যাডেট থেকে পাস করে না, তো ওরা দেখা যায় যে ক্যাডেটের একটা গ্রুপ থাকে, তো সেই গ্রুপটাকে একটা মানে স্তর দেওয়া হয় যে এরা হচ্ছে গিয়ে এক ধরনের অবস্থানে আছে। তো এরকম করে বলা হচ্ছে যে আবার যারা সমাজে মনে করো রাজনৈতিক দল আছে তাদেরকেও কিন্তু আমরা দেখেছি যে ওরা একটা উচ্চতর অবস্থায় মানে উচ্চ শ্রেণীর দিকে চিন্তা ভাবনা করা হয় যে যারা রাজনৈতিকভাবে জড়িত। তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে গ্রুপের মাধ্যমেও কিন্তু বলা হচ্ছে স্তর বিন্যাস করা যেতে পারে। আর ইট ইজ এ বেসিক কম্পোনেন্ট অফ সোশ্যাল অর্গানাইজেশন, অর্থাৎ এটা একটা মূল একটা উপাদান এই সামাজিক মানে কি বলবো সংগঠনের চিন্তা করলে। তারপর হচ্ছে ইট ইজ ফাউন্ড ইন অল হিউম্যান গ্রুপস, মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই এরকম এই স্তরটাকে দেখা যায়। প্রত্যেকটা ব্যক্তি আসলে আমরা কোনো না কোনো সমাজের সামাজিক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। সামাজিক শ্রেণীতে নাই এমন কিন্তু কোনো ব্যক্তি নাই। তারপর হচ্ছে দিস ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার, অর্থাৎ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে কি হয় ডাইভার্ট হয়। তো স্বাভাবিক হতেই পারে, কৃষকের ছেলে পড়াশোনা করে শিক্ষিত হয়ে ঢাকায় এসে চাকরি বাকরি করে অবস্থা চিন্তা করছে মানে চেঞ্জ করছে, তাহলে সেটাও কিন্তু সমাজের স্তরের দিক থেকে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাকে বলা হচ্ছে যে ট্রান্সমিটেড হয় ওয়ান জেনারেশন টু আনাদার। এমন কিন্তু না যে এক জেনারেশনে যা ছিল অবস্থান পরবর্তীতে সে আবার সে অবস্থায় আছে, কেউ না কেউ কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে যে সামাজিক স্তর বিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসের এবার হচ্ছে বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যটা 4 মার্কের কোশ্চেন, পয়েন্টস অনেকগুলো দেওয়া হয়েছে বইয়ে আছে, তো আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, আবার চাইলে সবগুলো দিতে পারেন, টাইম বুঝে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমেই আছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ সোশ্যাল, যার বাংলা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সামাজিক। এটা তো খুব এটা সাধারণ কথা, কারণ হচ্ছে যে যেহেতু সমাজ ব্যবস্থা থেকে এই স্তর বিন্যাসটা এসছে তার মানে এটা অবশ্যই সামাজিক। সমাজকে কেন্দ্র করেই কিন্তু এই স্তর বিন্যাসের উৎপত্তি। দেন হচ্ছে গিয়ে 2 নাম্বার বলেছে নেচার ইজ ডিফারেন্সিয়াল, অর্থাৎ প্রকৃতি বিভিন্ন। অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসের এই বিষয়টা বিভিন্নভাবে কিন্তু প্রকাশ পায়। কিভাবে? এক্সাম্পল হচ্ছে গিয়ে বাংলাদেশ আর আমেরিকা দুইটা সমাজ, কিন্তু বাংলাদেশে যাদেরকে উচ্চবিত্ত বলতেছে এই সেম যারা যদি আমরা আমেরিকার বা সমাজে যাই তাহলে কিন্তু তাদেরকে উচ্চবিত্ত বলা হবে না, তারা হচ্ছে কি মধ্যবিত্ত। তার মানে এক এক সমাজে উচ্চবিত্ত মধ্যবিত্তকে এক একভাবে দেখা হয়। তার মানে বাংলাদেশের একরকম দেখা যাচ্ছে, ইন্ডিয়াতে একরকম দেখা যাচ্ছে, আবার আমেরিকাতে আরেকরকম দেখা যাচ্ছে।
অথচ তিনটাই কিন্তু সমাজ, কিন্তু তিন সমাজে স্তর বিন্যাস তিন রকমের। তো এই জন্যই বলা হচ্ছে যে এটার প্রকৃতি ভিন্ন। এরপর আসেন ইউনিভার্সাল, অর্থাৎ সার্বজনীন, অর্থাৎ এটা সব জায়গায় থাকবেই। এমন কোনো ওয়ার্ল্ডের এমন কোনো জায়গায় নাই যেখানে এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন নাই। অর্থাৎ এটাকে ইউনিভার্সাল বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা সমাজেই এটা লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে আসি আমরা ওল্ড সিস্টেম, মানে প্রাচীন ব্যবস্থা, যেটা একটু আগে বলেছি যে সমাজ যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে কিন্তু এই স্ট্র্যাটিফিকেশনটা তৈরি হয়েছে। সমাজ তৈরি থেকেই এটার ব্যবস্থা দেখা যাচ্ছে, কারণ প্রত্যেকটা সমাজেই এটা বিদ্যমান। আর এটা বেসিক্যালি আমরা যেটা বললাম যে ধনী দরিদ্র এইসব, মানে এমনকি একটা সময় ছিল যে কৃতদাস প্রথা, সেটাও কিন্তু একটা স্ট্র্যাটিফিকেশন ছিল। যখন রাজা বাদশাদের আমল ছিল তখনও কিন্তু সামাজিক শ্রেণী ছিল বা সামাজিক স্তর বিন্যাস ছিল। এই জন্য বলা হচ্ছে এটাকে ওল্ড সিস্টেম। পুরাতন অবস্থা কিন্তু দেখো এখনো কিন্তু আছে। আমরা এত মডার্ন হয়েছি কিন্তু আমাদের দেশে এখনো কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় এই সামাজিক ব্যবস্থা বা সামাজিক স্তর বিন্যাসটাকে দেখা যাচ্ছে। এরপরে আসি কন্ট্রোলস ইন্টারেকশন, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারেকশন মানে সম্পর্ক, সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। তার মানে হচ্ছে যেই যেই স্তর বিন্যাসে থাকবে, যেটা একটু আগে বললাম যে 6টা শ্রেণী হোক বা 3টা শ্রেণী হোক, যেই যে স্তর বিন্যাসে থাকবে সেই সেই স্তর বিন্যাসে দেখা যাবে কি এদের মধ্যে একটা মিল থাকে। তার মানে কিরকম, যেমন প্রত্যেকটা উচ্চবিত্তে একরকম এক ধরনের আচরণ দেখা যায়, প্রত্যেকটা মধ্যবিত্তের কিন্তু আচরণ একরকম দেখা যায়, আবার প্রত্যেকটা নিম্নবিত্তের আচরণ কিন্তু একরকম। মানে এক একটা গ্রুপের মধ্যে দেখা যায় যারা বসবাস করে তাদের মধ্যে একটা মিল থাকে। এটাকে বলা হচ্ছে সম্পর্কটাকে কন্ট্রোল করা যাচ্ছে। এরপরে আছে ইনফ্লুয়েন্স অন লাইফ স্টাইল, জীবন ধরনকে প্রভাবিত করে। এটা তো একেবারে খুব সহজ একটা মানে অ্যান্সার বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা বৃত্তের বা প্রত্যেকটা শ্রেণীরই লাইফ স্টাইল কিন্তু এই বৃত্তের দ্বারাই প্রভাবিত হয়। যে উচ্চবিত্ত তার চালচলন তার বৃত্তের কারণে, যে মধ্যবিত্ত তার চালচলন ওরকম কিনা সেই মধ্যবিত্ত দেখে। তার মানে লাইফ স্টাইলের ক্ষেত্রে দেখা যায় যে ইনফ্লুয়েন্স হচ্ছে কিন্তু আমরা আমাদের সামাজিক শ্রেণীর কারণে। কারণ যেই মনে করো যে নিম্নবিত্তে, মনে করো যে রিক্সা চালক, সে কিন্তু কখনোই ওই উচ্চবিত্তের মতো থাকতে চিন্তা করবে না। সে চিন্তা করবে না আমি এরকম, আমাকে এভাবে চলতে হবে। তার মানে আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ওই যে যে বৃত্তে আছি আমরা সেভাবে, যেমন মনে করো তুমি মধ্যবিত্তে বাঁচো, উচ্চ মধ্যবিত্তে, বাট এখন মনে করো আমাদের সমাজে অনেক খোলামেলা লাইফ স্টাইল, মানে এখন ছেলে মেয়ের চালচলন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। মানে যদি প্রাইভেট ইউনিভার্সিটি আমরা তাকাই, যে নর্থ সাউথ দেখা যাচ্ছে ওরা আগে ছেলে মেয়ে যেভাবে একটা দূরত্ব নিয়ে চলাফেরা করতো, এখন আর সেই দূরত্ব দেখা যায় না। এখন ছেলে মেয়ে খুব মানে ফ্রেন্ড মনে করে সবাই সবার সাথে খুব মিলামেশাটা খুব অন্যরকম ভাবে চলাফেরা করে। কিন্তু তারপর দেখা যায় কি কিছু কিছু বৃত্তের মানুষ এটাকে মেনটেন করে যে না আমি যে মধ্যবিত্ত ফ্যামিলি, আমাকে এরকম আচরণ মানায় না, যদিও আমি ওখানে পড়ছি কিন্তু আমাকে এরকম চলাফেরাটা মানায় না। তার মানে কিন্তু আমরা কিন্তু লাইফ স্টাইলটা অবশ্যই আমাদের ইনফ্লুয়েন্স করে ওই আমাদের এই সামাজিক শ্রেণীর মাধ্যমে। তারপর আসি টাইপস। টাইপস মানে হচ্ছে ধরন, যেটা একটু আগে বললাম। স্তর বিন্যাস কিন্তু 2 রকম 6 রকম যাই বলি না কেন, স্তর বিন্যাসকে আগে এক সময় ভাগ করা হতো 2 রকম ভাবে। 2 রকম বলতে হচ্ছে একটা হচ্ছে বংশগত আর একটা হচ্ছে গিয়ে অর্জিত। তো বংশগত মানে হচ্ছে কোনো কোনো সমাজে দেখা যায় যে বংশের কারণে ওই স্ট্যাটাসটা রয়েই যায়। মনে করেন যে তোমার দাদার ফ্যামিলি একসময় অনেক হাইলি ভাবে বংশগতভাবে নাম করা ছিল, গ্রামে সবাই এক নামে চিনতো, যেমন ওই যে বলা হয় না ওই যে মিয়া বংশ, তারপর হচ্ছে গিয়ে কাজী বংশ, হ্যাঁ এইদেরকে বলা হতো একসময় খুব মানে উচ্চ বংশের একটা মানুষ ধরা হতো। তো ওই দেখা যাচ্ছে কি যে ওই সময়টার আর্থিকভাবে তখন যে অবস্থা ছিল এখন আর সেই অবস্থা নাই, এখন নেমে গেছে। তারপরও দেখা যায় বংশের একটা নামের কারণে ওই গ্রামে বা ওই সমাজে তাদের একটা অবস্থান রয়েই যায়। তো ওটা কি বলা হচ্ছে গিয়ে যে বংশগতভাবে সমাজের স্তর একটা তৈরি হয়। আর একটা হচ্ছে অর্জিত। অর্জিত মানে হচ্ছে তুমি হয়তো নিম্নবিত্তে ছিলা বা তোমার ফ্যামিলি কোনো যখন নিম্ন ছিল, এখন তোমার ফ্যামিলি শিক্ষার কারণে বা অর্থের কারণে আজকে তোমার অবস্থান চলে গেছে উচ্চ মধ্যবিত্তে, তাহলে এটাকে বলা হচ্ছে অর্জিত, অর্থাৎ অ্যাচিভড। তো এই ধরনের ব্যক্তিও দেখা যায় আমাদের সমাজে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে কি বেসড অন কোয়ালিটি অ্যান্ড নর্মস। আচ্ছা, মানে অর্থাৎ সমাজের স্তর বিন্যাসটা তৈরি হয় মান দিয়ে আর রীতি দিয়ে, মানে সামাজিক মান এবং সামাজিক রীতি। মান বলতে তুমি কোন বৃত্তের, তার উপরে আমরা জানি উচ্চবিত্ত মানে মানটা একটু উন্নত, মধ্যবিত্ত মানে মধ্যম, আর নিম্নবিত্ত মানে নিম্ন। তাহলে এই মানটা আর সমাজের যে রীতিনীতিগুলো আছে তার উপর বেস করে কিন্তু স্তর বিন্যাস তৈরি হয়েছে। আর এরপরে আছে লাস্ট টপিক পয়েন্টসটা, আইডিয়া ইজ অ্যাকম্পাইং, অর্থাৎ ধারণাটা কিন্তু আনুষাঙ্গিক। অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসের যে ধারণাটা আছে সেটা আসলে কোনো না কোনো বিষয়ের সাথে জড়িত। অর্থাৎ সেই বিষয় বলতে হচ্ছে যে সমাজের মানুষের জীবনযাত্রা প্লাস সমাজের মানুষের যে জীবনযাপনের যে মূল্যবোধ রীতিনীতি, তার উপর বেস করেই কিন্তু মানুষের এই আচরণগুলো প্রকাশ পায়।
তো সে মানে আইডিয়া বলতে প্রত্যেকটা সমাজে একটা নিজস্ব আইডিয়া আছে। উচ্চবিত্তদের আইডিয়া একরকম, মধ্যবিত্তদের আইডিয়া বা ধারণাটা একরকম। তো সে তার উপর বেস করেই সে তার জীবনযাপন পরিচালনা করে, এটাই বলছে তার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স। তো এই ছিল আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের বৈশিষ্ট্য। দেন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন যাব। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও 4 মার্কের। এটা হচ্ছে ম্যাক্স ওয়েবার থিওরি। এটা হয়তো তোমরা এই লোকের নাম তোমরা অনেক শুনেছো। ম্যাক্স ওয়েবার হচ্ছে একজন জার্মানি সমাজবিজ্ঞানী। তো সেই সমাজবিজ্ঞানী কি করেছে, উনি সমাজের যে স্তর বিন্যাসটা তৈরি করেছে ওটাকে উনি এই দেখো বাম পাশে 6টা পয়েন্টস লিখেছে, এই 6টা পয়েন্টস এর উপর বেস করে তৈরি করেছে। মানে উনি বলতে যাচ্ছে যে সমাজে স্তর বিন্যাসটা যে হয়েছে তার পিছনে এই 6টা কারণ, 6টা কারণেই এই সমাজের মধ্যে স্তর বিন্যাস তৈরি হয়েছে। তো প্রথম কারণ উনি বলেছে প্রেস্টিজ, মানে মর্যাদা। অর্থাৎ সমাজে একটা মানুষকে আমরা কিভাবে দেখতেছি বা সমাজে কোনো ব্যক্তিকে আমরা কিভাবে দেখি, সেই মর্যাদার উপর বেস করে তার স্তর তৈরি হয়। যেমন আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে আর্থিক দিক থেকে খুব একটা উন্নত না, কিন্তু কোনো না কোনো কারণে তার সামাজিক প্রভাবের কারণে বা সমাজে সে এমন কিছু সামাজিক কার্যক্রমে লিপ্ত যার কারণে দেখা গেছে যে আর্থিকভাবে সে অত বেশি উচ্চ না হলেও তার এই ধরনের মর্যাদার কারণে কিন্তু ওর একটা অবস্থান তৈরি হয়েছে। মানে ওটাকে বলছে প্রেস্টিজের বেস করে তার সমাজের স্তর বিন্যাস তৈরি হওয়া। আমরা খালি এটাই যে বলবো তা না যে শুধু অর্থের দিক দিকেই কিন্তু সামাজিক শ্রেণী তৈরি হয়, তা কিন্তু না। কখনো কখনো ব্যক্তির মর্যাদার উপর বেস করেও কিন্তু, এবং সেই মর্যাদা তার শিক্ষার কারণে হতে পারে, অথবা সে সমাজে এমন কোনো সামাজিক কাজে নিয়োজিত যার কারণে তার কারণেও হতে পারে, বা সে সমাজে অনেক বেশি অ্যাক্টিভ, যে কোনো বিপদে সে সমাজের জন্য এগিয়ে আসে, তার কারণেও হতে পারে। তার মানে একটা ব্যক্তির মর্যাদা কোথায় তার উপর বেস করে দেখা গেছে যে সামাজিক শ্রেণী তৈরি হয়েছে। এটা হচ্ছে ম্যাক্স ওয়েবারের ধারণা। দেন বলতেছে অকুপেশন, পেশা, যেটা আমি একটু আগেও বলেছি যে পেশাগত কারণে অবশ্যই সামাজিক শ্রেণী তৈরি হয়। এক এক পেশার মানুষের কারণে সমাজে তাকে একইভাবে দেখা হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আমাদের সমাজে যত আইনজীবীরা আছে, হ্যাঁ, ওই সব আইনজীবী কিন্তু অনেক অর্থের মালিক না। তারপর দেখা যায় যখনই তাকে বলা হয় আপনার প্রফেশনটা কি, যখন সে বলবে যে আমি লয়ার, তখন কিন্তু অটোমেটিক তার একটা অবস্থান তৈরি হয় সমাজে। তার মানে এইখানে বেসিক্যালি অকুপেশনের কারণে কিন্তু এই ওই ব্যক্তিটার সামাজিক অবস্থান সৃষ্টি হয়েছে। তাহলে এটাকে বলা হচ্ছে অকুপেশনের উপর বেস করে সামাজিক শ্রেণী তৈরি। এটাও ম্যাক্স ওয়েবারের ধারণা। এরপরে দেন বলছে পজিশন বা সম্পত্তি। সম্পত্তি মানে হচ্ছে আমরা অনেক ফ্যামিলি আছে যারা পৈতৃক সূত্রে অনেক সম্পদের মালিক। তো ওই সম্পদের কারণে দেখা যায় যে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে কি হয়, যে ওই সামাজিক একটা অবস্থান তৈরি হয়। যে এক সময় তার দাদা অনেক মানে সম্পত্তির মালিক ছিল, সেই সম্পত্তিগুলো এখনো সে তার প্রজন্ম ব্যবহার করছে, তার ছেলে বা ছেলের পরের ফ্যামিলি ব্যবহার করছে। তার বেসের উপর দেখা যায় তার সামাজিক অবস্থানটা রয়েই গেছে, যে সে উচ্চবিত্ত হিসেবেই রয়ে গেছে। তার মানে সম্পত্তি দিয়েও কিন্তু কখনো কখনো বলতেছে সামাজিক শ্রেণী তৈরি হয়। দেন হচ্ছে ক্লাস কনসিয়াসনেস, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে গিয়ে না ইন্টারেকশন বাকি রয়ে গেছে। ইন্টারেকশন মানে হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। তার মানে একটা সমাজে সে কিভাবে মেলামেশা করছে তার উপরেও কিন্তু দেখা যায় সামাজিক শ্রেণী তৈরি হয়। তো একটা এক্সাম্পল দিই, যে দেখা গেছে তুমি যে ইউনিভার্সিটিতে হয়তো মাস্টার্স করতে গেছো, সে প্রাইভেট ইউনিভার্সিটি যদি হয়, দেখবা যে ওখানে উচ্চবিত্তের ছেলেমেয়েরাও আছে, আবার তোমার মতো মধ্যবিত্ত আছে, বা তুমি যদি উচ্চবিত্ত হও তোমার সাথে মধ্যবিত্ত ফ্যামিলিও দেখা যাচ্ছে যে তারা তোমার সাথে ক্লাসমেট হিসেবে আছে। তো যখনই তোমরা একসাথে পড়াশোনা করবা তখন দেখা যাবে কি যে ওই ওরা যে শ্রেণীরই হোক বা তুমি যে শ্রেণীরই হও না কেন, ওদের সাথে থাকার কারণে তোমার আচরণের মধ্যে ওদের একটা প্রভাব পড়ে যাচ্ছে। তার মানে কি পারস্পরিক এই মেলামেশার কারণে দেখা যায় এই সামাজিক শ্রেণীটা পরিবর্তন হয়। অর্থাৎ তুমি যেহেতু জানতেছো যে না আমি যার সাথে মিশতেছি সে একটু উচ্চবিত্ত, সো আমাকে এইভাবেই চলতে হবে, তাহলে এই যে তুমি একটার সাথে তুমি তোমার ক্লাস থেকে চেঞ্জ হয়ে আরেকটা ক্লাসে যাচ্ছ, মানে তোমার শ্রেণীটাকে চেঞ্জ করে, তাহলে এইটাকেও বলা হচ্ছে যে এটার কারণেও দেখা যায় সামাজিক শ্রেণীর পরিবর্তন দেখা যায়। এরপরে আসে আমরা কি জানি বললাম, ক্লাস কনসিয়াসনেস, অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে শ্রেণী সচেতনতা। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে আমরা যখন যে সমাজের সদস্য নিজের অবস্থান জ্ঞানটাই হচ্ছে গিয়ে শ্রেণী সচেতনতা। যেটা ওই যে এক্সাম্পল দিয়েছিলাম, যে আমরা যখনই যে সমাজে বসবাস করি না কেন, আমরা যে বৃত্তিরই হই না কেন, কিছু কিছু মূল্যবোধ আছে যে আমাদেরকে কাজে বাধা দেয়। যেটা বললাম যে ছেলে মেয়ের মেলামেশাটা এখন যেমন খুব ফ্রি দেখা যায়, একটা সময় তুমি যদি তোমার অবস্থান চিন্তা করো, অনেক সময় দেখা যায় তোমাকে বাধা দিবে যে না আমি যে অবস্থানে আছি আসলে আমাকে এটা মানায় না। তাহলে এইটাকে বলা হচ্ছে শ্রেণী সচেতনতা।
প্রত্যেকটা সমাজের ব্যক্তির মধ্যে দেখা যায় যে কেউ কেউ চেঞ্জ করেছে নিজেকে, আবার কেউ কেউ আছে যে না শ্রেণীটাকে মেনটেন করে, যে না আমি যে সমাজের যে শ্রেণীতে আছি আমাকে সেভাবেই চলতে হবে। এরপর আসি আমরা লাস্ট পয়েন্ট, ভ্যালু ওরিয়েন্টেশন, যেটা বলছে মূল্যবোধ সম্পর্কে দৃষ্টিভঙ্গি। অর্থাৎ সমাজে যে মূল্যবোধটা তৈরি হয়, অর্থাৎ আমরা যেটা বললাম যে সামাজিক শ্রেণী তৈরি হয় কিন্তু সামাজিক মূল্যবোধ থেকে। তো সেই মূল্যবোধ মানে হচ্ছে সমাজের রীতিনীতি, তোমার আচার ব্যবহার, তোমার ধর্ম, এই সব কিছুকে বলা হয় মূল্যবোধ। তো সেই মূল্যবোধটাকে থেকেই কিন্তু আমরা এই আমাদের আচরণগুলোকে প্রকাশ করি। তো এই জন্য বলা হচ্ছে যে এটা ম্যাক্স ওয়েবার বলতেছে যে এই সামাজিক মূল্যবোধ থেকেও কিন্তু সামাজিক শ্রেণী তৈরি হয়। যে যে মূল্যবোধের মধ্যে বিশ্বাস করে সেই মূল্যবোধকেই মাথায় রেখেই সে তার আচরণটাকে প্রকাশ করে। তাহলে ম্যাক্স ওয়েবারের এই থিওরিগুলার যে 6টা পয়েন্টস আমরা দেখছি, এই 6টা পয়েন্টস কিন্তু আবার দেখো পাশের বক্সে মানে কিছু কিছু বইতে এইভাবে দেওয়া আছে যে ও প্রথমে বলতেছে যে ওরা যারা সামাজিক শ্রেণীতে যারা আছে তারা দেখা যাচ্ছে তারা বিলিভ করে সোশ্যাল ক্লাসকে কিভাবে, যে ডিফারেন্স ইজ ম্যাটেরিয়াল ওয়েলথ, অর্থাৎ বস্তুগত যে বিষয়গুলো তার উপর বেস করে। তার মানে কি, আমরা মনে করো মধ্যবিত্ত, তো মধ্যবিত্ত মানে এই না যে সে প্রযুক্তির দিক থেকে পিছিয়ে আছে। একটা মধ্যবিত্তের বাসায় গেলে এখন দেখা যাবে তার বাসায় টিভি আছে, তার বাসায় কম্পিউটার আছে, তার বাসায় মাইক্রোওভেন আছে, ওয়াশিং মেশিন আছে। আবার উচ্চবিত্তের বাসায় যাও, তার বাসায় কিন্তু এগুলোই আছে। তার মানে ওই বলা কিন্তু ডিফারেন্সটা বুঝবা কিভাবে, সেটা বোঝার উপায় হচ্ছে যে সে কোন ব্র্যান্ড ব্যবহার করতেছে। এখন উচ্চবিত্ত যে সে দেখা গেছে অনেক হাই ব্র্যান্ডের কোনো এই প্রোডাক্টগুলো ব্যবহার করতেছে, আর মধ্যবিত্ত সে হয়তো বা একটু লো প্রাইস ব্র্যান্ড ব্যবহার করতেছে। তাহলে এইভাবে করেই বলতেছে যে সোশ্যাল ক্লাস যদি আমি ডিফার করতে চাই তার জন্য ম্যাটেরিয়াল ওয়েলথটা দেখলেই বোঝা যাবে যে ঠিক কিভাবে। যেমন মোবাইল আমাদের সবার হাতেই আছে, কিন্তু সে আসলে উচ্চবিত্ত না মধ্যবিত্ত সেটা কখন বলবো, যখন দেখবো তার হাতের মোবাইলটাও অনেক হাই ব্র্যান্ডের। তাহলে এই জন্য বলা হচ্ছে যে যেটা ম্যাক্স ওয়েবার বলতেছে যে বেসিক্যালি ম্যাটেরিয়াল ওয়েলথ দিয়ে আমরা বুঝি যে আসলে সে কোন শ্রেণীতে বসবাস করছে। দেন হচ্ছে আরো কিছু ক্যারেক্টারিস্টিক উনি বলেছে যেটা আমরা একটু আগে পাশের পয়েন্টস দিয়ে আলোচনা করলাম, এই যে পাওয়ার মানে ক্ষমতা, পলিটিক্যাল স্ট্যাটাস যেটা বললাম যে প্রেস্টিজের দিকে আসে, হ্যাঁ, তারপরে যে প্রেস্টিজ পাওয়ার, যেটা মানে একটা সমাজে সে পয়সা দিয়ে না হোক, সে হয়তো বা সমাজের জন্য অনেক কিছু করছে দেখে তার একটা অবস্থান তৈরি হয়েছে, সবাই তাকে এক নামে সমাজে চিনে। এইভাবেও কিন্তু বলা হচ্ছে যে একটা সামাজিক শ্রেণী তৈরি হচ্ছে। তারপর সোশ্যাল স্ট্যাটাস, ওয়েলথ মানে যে বললাম যে প্রপার মানে পজিশন, যেটা সম্পত্তির কারণেও কিন্তু এক একটা সমাজে এক এক ধরনের ব্যক্তির অবস্থান তৈরি হয়। তো এইভাবে করে ম্যাক্স ওয়েবার বেসিক্যালি 6টার মাধ্যমে 6টা বেসিক কনসেপ্ট উনি তৈরি করেছে, যার মাধ্যমে বলতেছে যে সামাজিক শ্রেণীর সৃষ্টি হবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা অনেক বড় একটা কোশ্চেন, দেখো অনেকগুলো পয়েন্টস দেওয়া। তার আগে আমি একটু পয়েন্টসগুলোর মধ্যে একটু মেইন পয়েন্টস দেখাই। দেখো দুইটা লাল গোল বিন্দু দিয়ে দেখানো আছে, একটা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অফ রুরাল সোসাইটি, আর হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অফ আরবান সোসাইটি। তার মানে দুই ধরনের সোসাইটির বর্ণনা করা হচ্ছে এখানে। মেইন পয়েন্ট দুইটা, একটা হচ্ছে গিয়ে মানে সামাজিক স্তর বিন্যাসটা গ্রামের ক্ষেত্রে কেমন, আর সামাজিক স্তর বিন্যাসটা শহরে, আরবান মানে হচ্ছে শহরায়নের দিক থেকে এই স্তর বিন্যাসটা কেমন। গ্রামের স্তর বিন্যাস একরকম হয় আর শহরের স্তর বিন্যাসটা একরকম হয়। তো সেখানে এই গ্রামের একটা পার্ট দেখেন কত বড়, আবার শহরের পার্টও কিন্তু বেশ বড়। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু 10 মার্কের কোশ্চেন হিসেবে আসে। তো যখন এরকম প্রশ্নগুলো আসবে, টপিকের নাম হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড পারচেজিং প্যাটার্ন ইন বাংলাদেশ। তো আমাদের বাংলাদেশে যে সামাজিক স্তর বিন্যাস আছে সেই স্তর বিন্যাসটা গ্রামে এবং শহরকে ভাগ করে দেখিয়েছে, এবং সেই গ্রামে এবং শহরের এই ভাগ করা মানুষগুলোর ক্রয়ের ধরনটা কেমন, এটা আমরা এখন এই চ্যাপ্টারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো যখন পরীক্ষায় আসবে তখন এতগুলো পয়েন্ট কিভাবে আলোচনা করব, তো তার আগে বলে রাখি যখন পরীক্ষায় আসবে এই পুরো কোশ্চেনটা, তোমার প্রথম কাজ হবে লাল যে দুইটা বাটন দেওয়া আছে এই দুইটা বাটনের মেইন পয়েন্টস গুলো আলোচনা করতে হবে। এবং মেইন পয়েন্টের সাথে দেখো ABC আছে, ABCD প্রথম ভাগের, তাহলে এই 4টা পয়েন্টস মেইন পয়েন্ট, মানে এটার সাব পয়েন্ট, কিন্তু সাব পয়েন্ট হচ্ছে মেইন পয়েন্টস। তো সেগুলো আলোচনা করতে হবে। বাট দেখো যেগুলোতে আমি পয়েন্টস এর কোনো ABCD দেই নাই বা কোনো চিহ্ন ব্যবহার করি নাই, সেগুলো তখন আলোচনা দরকার নাই, তখন সেগুলোকে তুমি জাস্ট খালি পয়েন্টস এর নাম তুলে দিবা যদি 10 মার্কের আসে। আর যদি 4 মার্কের আসে, 4 মার্কের কিভাবে আসবে, যে শুধুমাত্র রুরাল সোসাইটি স্ট্র্যাটিফিকেশন সম্পর্কে লিখো বা পার্টিসিপেন্ট প্যাটার্ন লিখো, তখন তোমাকে কাজ হচ্ছে তখন এই মেইন পয়েন্ট সাব পয়েন্ট সবই কিন্তু লিখতে হবে, কিন্তু অনেক অল্প করে, 4 মার্কস যেহেতু আসছে এবং শুধু একটা ভাগ দিছে।
আবার যদি আসে যে 4 মার্কেরই আসলো আরবান সোসাইটি, তখন তোমার তাই একই কাজ, মেইন পয়েন্ট, সাব পয়েন্ট, এই যেগুলো পয়েন্টস আলোচনা মানে চিহ্ন দেওয়া নাই সবই আলোচনা করতে হবে। এইভাবে করে এই অ্যান্সার লিখতে হবে। তো সেই জন্য এগুলো একটু খেয়াল রাখবা যে 10 মার্কে আসলো না বা 4 মার্কে আসলো। তো এখন যেহেতু প্রথমেই বললাম যে 4 মার্কের আসলে কিন্তু সরি 10 মার্কের আসলে কিন্তু মেইন পয়েন্টগুলো লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম মেইন পয়েন্ট দুইটা, একটা হচ্ছে গিয়ে গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাস, আর একটা হচ্ছে গিয়ে আরবান সোসাইটি বা শহরের সামাজিক স্তর বিন্যাস। তো আজকে শুধুমাত্র গ্রামীণ সমাজে প্রথম দুটাই পড়াতে পারবো, কারণ যে সময়টুকু আছে তাতে করে শেষ করতে পারবো না। খুব সহজ কিছু না তেমন। প্রথমে এ নাম্বার দেখো, গ্রামীণ সমাজ। গ্রামীণ সমাজের স্তর বিন্যাস প্রথমে ভাগ করেছে কিভাবে, বলেছে এখানে সরি এখানে একটা ভুল করে ফেলছি আমি। এখানে দেখো যে স্ট্র্যাটিফিকেশন বেসড অন রুরাল সোসাইটি হবে না, এটা হবে স্ট্র্যাটিফিকেশন বেসড অন ল্যান্ড ওনারশিপ। এখানে আমার লেখাটা ভুল হয়ে গেছে। ল্যান্ড ওনারশিপ মানে হচ্ছে জমির মালিকানা ভিত্তিক স্তর বিন্যাস। গ্রামে কার কতটুকু জমি আছে তার উপর বেস করে সমাজে তাকে স্তর বিন্যাসে নেওয়া হয়েছে। এটা এখনো কিন্তু আমাদের গ্রামীণ সমাজে দেখা যায় যে গ্রামে যার যত জায়গা আছে তার তত বেশি ডিমান্ড, তার তত বেশি স্তর দিতে সে তত উচ্চ। তো এই জমির এই মালিকানাটাকে বলা হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে ল্যান্ড ওনার পেজেন্ট, একটা হচ্ছে বর্গা পেজেন্ট, বর্গা চাষি বলে সেটা, একটা হচ্ছে ল্যান্ডলেস পেজেন্ট অর্থাৎ যাদের কোনো জমি নাই। তো ল্যান্ড ওনার পেজেন্ট হচ্ছে যাদের অনেক জমি আছে, যারা নিজেদের জমি চাষ করেই নিজেরাই নিজেদের সংসার চালায়, আবার সেখান থেকে তাদের ব্যবসা চলছে, অর্থাৎ অতিরিক্ত চাষ করা সম্পদকে ওরা আবার বিক্রি করে ওদের অবস্থান অনেক উন্নত। এরকম কিছু ব্যক্তি দেখা যায় সমাজে, গ্রামীণ সমাজে, তাদেরকে বলছে ল্যান্ড ওনার পেজেন্ট। মানে ওরা এত বেশি জমির দিক থেকে এত বেশি উচ্চ বা জমির দিক থেকে এত বেশি মালিকানার অধিকারী যে ওরা উদ্বৃত্ত যেটা থাকে সেটাকেও আবার তারা ব্যবসায়িক কাজে মানে বিক্রি করে আবার তাদের সংসার চালাচ্ছে আর নিজেদেরটা তো চলছেই। আর যারা বর্গা পেজেন্ট বলছে ওরা ওদের জমি অল্প থাকে, ওরা কি করে যেহেতু অল্প জমিতে ওদের সংসার চলে না, তো ওরা কি করে অন্যের জমিতে চাষ করে, মানে অন্যের জমিটা ভাড়া নেয়, ভাড়া নিয়ে অন্যের জমি চাষ করার পরে যেটা চাষ সম্পদটা পায় সেটা কিছু অংশ ওরা নিজেরা ভোগ করে আর কিছু অংশ যার জমি তাকে দিতে হয়। এদেরকে বলা হয় বর্গা চাষি যেটাকে বলা হয়। আর এরপরে আছে ল্যান্ডলেস, যাদের কোনো জমি নাই, ওরা চলেই অন্যের জমি চাষ করে, মানে ওদের সংসার চলই হচ্ছে অন্যের জমি চাষ করে, ওখান থেকে ওরা কিছু সম্পদ পায়, সেখান থেকে নিজেদের অর্থ নিজেদের সংসারও চালায়, আবার এটা বিক্রি করে আবার সংসারও চালাতে হয়। তাহলে ওদেরকে বলছে ল্যান্ডলেস পেজেন্ট বা ভূমিহীন কৃষক। পেজেন্ট হচ্ছে কৃষক। আর যেটা লাস্ট পয়েন্ট আজকে আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন বেসড অন এডুকেশন, অর্থাৎ শিক্ষার দিক থেকে এডুকেশনকে মানে শিক্ষার দিক থেকে সামাজিক স্তর বিন্যাস। আজকে যখন তোমরা এই যে পাশ করে বেরোবা 4th ইয়ার কমপ্লিট করার পরে, তখন কিন্তু তোমাদের একটা অবস্থান তৈরি হবে। এখন কিন্তু তোমাদের কি অবস্থান, তোমরা হচ্ছে এখন ইন্টারমিডিয়েট পাস, কারণ তোমাদের কোনো রকম এখন কোনো আর কোনো সার্টিফিকেট তৈরি হয় নাই। বাট যখন তোমরা এই 4 বছর কমপ্লিট করে অনার্স শেষ হবে, তখন তোমাদেরকে বলবে গ্র্যাজুয়েট। তাহলে তখন তোমাদের একটা কি হবে, একটা সার্টিফিকেশন তৈরি হবে। এখন তোমাদের সমাজে একটা অবস্থান, আবার ঠিক যখনই পাশ করে বেরোবা তোমাদের অবস্থান কিন্তু চেঞ্জ হবে। এরকম এডুকেশনকে বলতেছে বেস করে যখন সমাজে স্তর করা হয় তাকে বলছে শিক্ষাভিত্তিক স্তর বিন্যাস। তার মানে গ্রামে যদি চিন্তা করি, গ্রামে এখনো স্তর বিন্যাস কিভাবে করে বলা হয়, কেউ কেউ নাম লিখতে পারে, তারা এক ধরনের স্তরে আছে, কেউ আছে প্রাইমারি স্কুল পাস, কেউ আছে হাই স্কুল পাস, কেউ আছে উচ্চ মাধ্যমিক পাস, কেউ আছে স্নাতক, কেউ আছে মাস্টার্স। গ্রামে এখনো কিন্তু ওই সামাজিক মানে শিক্ষার দিকে যদি ভাগ করা হয় তাহলে কিন্তু এখনো এইভাবে ভাগ করা হয়েছে। এই হলো এডুকেশন বেস সামাজিক স্তর বিন্যাস। তাহলে এইটা হলো গিয়ে আমাদের আজকে আলোচনার শেষ অংশ। বাকি এই যে সি ডি প্লাস মেইন পয়েন্ট যেগুলো রয়ে গেছে এগুলো আমরা নেক্সট ক্লাসে নিয়ে আলোচনায় বসবো। ঠিক আছে, পড়া কি বুঝাতে পারছি? পড়া আসলে বুঝাতে না পারলে আমাকে কি করতে হবে আপনারা শিখাই দেন, তাহলে আমি সেটাই করব। যদি মনে হয় যে ম্যাডাম এইভাবে পড়া বুঝি না বা এইভাবে পড়ে ভালো লাগছে না, মানে কোন ভাবে পড়লে ভালো লাগবে তোমরাই সাজেস্ট করো, আমরা সেভাবেই তোমাকে পড়াতে চাচ্ছি। আমাদের কাছে 1 মিনিট সময় আছে, কারো কিছু বলার আছে? কি ব্যাপার, সবাই কি ঘুমায় গেছে নাকি, ক্লাসে নাই নাকি? আজকে ম্যাম আছি। হ্যাঁ, আমাদের এই এখন এই ভার্চুয়াল ক্লাস একটা মজার বিষয় হলো যে তোমরাও যেমন শান্তি পাচ্ছ আমরাও শান্তি পাচ্ছি। আগে একটা সময় ক্লাসে গেলে এই চুপ করো ক্লাস করতে নিতে পারছি না কেন, মেয়েরা কথা বলো না। হ্যাঁ, এখন যেমন শান্তি হচ্ছে, তোমরা হয় নিজেরাই নিজেদেরকে মিউট করে রাখতেছো, অথবা আমি চাইলে তোমাদেরকে মিউট করতে পারি, করে দিলে তোমাদের অটোমেটিক কথা বন্ধ হয়ে যাচ্ছে।
মানে আমরা যেরকম যে এক সময় চাইছিলাম সেরকম কিন্তু আমরা এখন পাচ্ছি। এখন তার প্রতি তোমাদের আনন্দ কাজ না করে তাহলে তার কিছু বলার নাই। তো যাই হোক, এখন আর কথা বাড়াইতেছি না, আপনারা ভালো সুবিধা হয়েছে আমার, সবাই চুপ করো বলতে হয় না। হ্যাঁ, সবাইকে চুপ করে বলতে হয় না, এমনি সবাই চুপ হয়ে থাকে।